সম্পর্ক করার পরে এটা আমরা তখন বিয়ে পর্যন্ত করে বিয়ে করার পরে তখন বুঝতে পারলাম যে উনি আসলে একজন ভালো মানুষ না। কি ছিল? ও এ, 2 নম্বরই কাজের সাথে জড়িত ছিল, ড্রাগসের ব্যবসা, তারপরে হচ্ছে আপনার ডলারের ব্যবসা করতো। দুইটা ব্যবসার কথা বললে দুটোই অদ্ভুত। একটা হচ্ছে ড্রাগসের ব্যবসা, একটা হচ্ছে ডলারের ব্যবসা। ডলারের ব্যবসাটা আগে ডলারের ব্যবসাটা বলো, এটা মনে হচ্ছে ইন্টারেস্টিং। হ্যাঁ, ডলারের ব্যবসা। ডলার সেটা মানে কেমনে? এটা হচ্ছে আপনার আমেরিকান ডলার যেগুলা সেগুলা ওরা কিনে নিয়ে আসে ওদের কাছে যে রাখে, এটা দিয়ে মানুষকে ঠকায়, মানে প্রতারিত করে, মানুষদেরকে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে হাতায় নেয়। কেমনে? এটা হচ্ছে আপনার এই কাজের হচ্ছে আছে যে মিডিয়া আছে। মিডিয়া বলতে হচ্ছে যে আপনার দূরের শহরের এলাকার এদিক যারা যারা ধনী ব্যক্তি, এদের কোনো পরিচিত বা আমার কোনো পরিচিত কোনো ধনী ব্যক্তি এমন আছে কিনা যে তার টাকা পয়সা আছে, এরকম লোক দেখে ওই মিডিয়া ওদেরকে লোভ দেখায় যে দেখেন তো এটা কি, যে এটা কি আসলে চিনেন, এটা কি, এটা তো আমি জানি না, চিনি না। তো তখন ওনারা তো চিনবেই যে এটা তো ডলার, বলে যে এটা তো আমার এলাকায় অ্যাভেলেবেল আছে, অনেকগুলো আছে এক লোকের কাছে। তাই নাকি? কয় হ্যাঁ আছে। তো পরে বলতেছে যে এগুলা কি বিক্রি করা যায় বা এটার কি কোনো মূল্য আছে? কয় হ্যাঁ মূল্য আছে, তো আপনি কিনবেন? কয় হ্যাঁ কিনবো, তো তাহলে তো আগে দেখতে হবে। তারপরে কয় আচ্ছা ঠিক আছে চলেন যায়। তো যখন যায় তখন কিন্তু এগুলা ঠিক দেখায়, সব দেখায়, বিকেশ ভরা সব ডলার, এগুলা অরিজিনাল, এগুলা দেখায়। এরা তো দেখি তো মাথা নষ্ট হয়ে যায় যে এক একটার মূল্য যদি 4-5 টাকা করে দিতে চায়, তখন ওরা বলে যে না আর একটু বেশি দিবেন, যে 5-7 টাকা বা 10 টাকা করে দিবেন। আচ্ছা ঠিক আছে দিব, কিন্তু এক একটার অরিজিনাল মূল্য কি 5-7 টাকা বা 10 টাকা? সেটা তো না, 100 টাকা। তো এই যে যায় সে তো হচ্ছে লোভে পড়ে যায়, বা ওইখান থেকে টাকা দিয়ে ব্যাংকে দিলেই তো ওটা ক্যাশ হয়ে আসতেছে। হ্যাঁ, নগদ অর্থ দিয়েও কিছু কিনে নিয়ে আসে। তো এর সবগুলা নেওয়ার জন্য টাকা জোগাড় করতে থাকে, বা উপস্থিত টাকা থাকলে ডেট দিয়ে দেয় যে আমরা অমুক তারিখে যাচ্ছি, আপনারা এগুলা রেডি রাখিয়েন। তো ওই তারিখে ওরা যায়, টাকা নিয়ে যায়, যেরকম 5-7 লাখ বা 10-12 লাখ টাকা এরা নিয়ে যাওয়ার পরে তখন হচ্ছে এদের কিন্তু একটা গ্রুপ আছে। এই গ্রুপের মধ্যেই ওরা আপনার সাজে, কেউ মেম্বার হয়, কেউ চেয়ারম্যান হয়, কেউ পুলিশ হয়, বা কেউ এমনিতেই প্রতিবেশী হয়, এই যে রাস্তার ধারে দাঁড়াটা নিজেরাই সব। আয় হায়, নকল পুলিশ, নকল সাংবাদিক, নকল চেয়ারম্যান, সবকিছুই নিজেরা। কি বলে? তারপর যখন এই লোক যায়, এদিক থেকে খবর দেয় যে এই যে ঢুকছে, লোকগুলা যাচ্ছে, তো এইভাবে করে এরা যে ঠিকানা দেয়, ঠিকানা মতো যাওয়ার পরে এই ডলারগুলা দেখে, এরা এদের টাকা দেখে যখন এটা লেনদেন হইতে ধরে, তখন এদের মধ্যেই যারা নকল পুলিশ এরা যায় এই নকল পুলিশগুলা যে যাওয়ার পরে তখন এদেরকেও মারে, ওদেরকেও মারে, বকে অনেক, যে তোমরা দিনে দুপুরে এই অবৈধ টাকার করতেছ, আমেরিকান টাকা হচ্ছে অন্য দেশের টাকা, এটা বাংলাদেশে বৈধ না, এগুলা বলে এদেরকেও মারে। যারা যে যায় এটা কেনার জন্য, এদের কাছ থেকে সমস্ত মোবাইল ফোন, টাকা পয়সা, কোনো অলংকার থাকলে সবকিছু এরা কারে নিয়ে নেয়। তারপর এরা তখন আসবে কেমন করে? তখন ওদের মধ্যে কেউ যে মেম্বার বা চেয়ারম্যান সাজে, যায়া বলে যে আচ্ছা ঠিক আছে, আমার এলাকায় যেহেতু এটা হচ্ছে, এই বিষয়টা আমি দেখতেছি। পুলিশকেও বলবে আচ্ছা আমার এলাকায় যেহেতু এরা অতিথি মানুষ, মেহমান মানুষ, অনেক দূরে থেকে আসছে, আমার এলাকা আমি দেখবো, আপনারা চান। তারপরে মেম্বার সাহেব কি করে, উনি নিজে পকেটের টাকা দিয়ে গাড়িতে উঠায় দেয় যে আপনার গন্তব্যস্থান কোথায়, আপনি চলে যান। এটা যে পুরোটা একটা প্রতারণার ফাঁদ, এটা বুঝতেই পারে না। ও মাই গড! আর এই কাম করতো তোমার জামাই? আয় খোদা, কপাল একখান। আরেকটা বললা কি মাদক ব্যবসা, সেটা আবার কি? মানে সেটা হচ্ছে আপনার যে ফিনসিডি, লিয়াবা, এগুলা সবকিছু বেচতো। হ্যাঁ, এগুলা যখন খাইতো তখন কিন্তু বুঝতে পারা যায়। হ্যাঁ, একটু অস্বাভাবিক হয়। এটা একটা গ্রানটা অন্যরকম। লেয়ার ক্যান্ডি আছে না, লেয়ার ক্যান্ডির মতো প্রায় গ্রানটা শরীর থেকে এটা খাইলে। ওকে, তারপরে হচ্ছে
তো ওটা খায় যখন আসতো বা ইয়া থেকে পকেট থেকে অনেক কিছু পাওয়া যেত, যেমন এই টাকা দিয়ে যে স্টিক বানায় যে এগুলা সেগুলা পাওয়া যেত। প্রথমে তো বুঝতাম না, তারপরে বলতাম যে এগুলা কি, বললাম যে না কিছু না, এরকম করে ইয়া করে বলতো। প্রথমে তো বুঝতে পারতাম না, তারপরে যখন বুঝতে পারলাম, বুঝতে শিখলাম যে আসলে এগুলা তো ভালো না। একটা মানুষ যখন নেশা করে তার মাঝে কোনো আবেগ বিবেক বাস্তবতা কিছুই থাকে না, একটা মানুষকে সে মূল্যায়ন করতে পারে না। সত্য। সে তার চলার পথে যতগুলো মানুষ তার সাথে ইয়ে থাকে, সে কাউকে সম্মান দিয়ে চলে না, সে ঘরের মানুষটাকে কখনো সম্মান দিয়ে চলে না। একটা মানুষ কখনো ভাতের অভাবে সংসার ছাড়ে না, বাহ 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 বাহ। তার সম্মানের অভাবে, একটা মর্যাদা, একটা মূল্যায়নের অভাবে কিন্তু একটা সংসার ত্যাগ করে। একটা সমাজে একটা ডিভোর্সি মেয়ে মানে সমাজের কাছে বোঝা, বাবা মার কাছে বোঝা, এটা মনে হয়, বা সমাজের কাছে বোঝা মনে হয়। আসলে একটা মেয়ের ডিভোর্স হয় কি কারণে, এটা সমাজ দেখে না। তো এরকম করে ওইখানে এই সংসারে আমি ওকে অনেক বুঝাইছি, বলছি, বলার পরে তো ও আমার কোনো কথা শুনে না, সেই জন্য আমি নিজে থেকেই চলে আসছি। ফাইন। তারপরে তো এখন যে সংসারে আছে আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে। আলহামদুলিল্লাহ, আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমি এত সুখে থাকবো। মাশাআল্লাহ, এত সুখে থাকবো ওনার সাথে। আমার এই সংসারে যে আছি, ওনার সাথে আমার কথা হয়েছে ওনার এক ফ্রেন্ডের মাধ্যমে। ওনার আমি যেখানে যে বাসায় থাকতাম, ওনার ফ্রেন্ডও ওই বাসায় থাকতো, বলতো যে এখানে একটা ভালো মেয়ে আছে, তো তোমার লাইফেও তো এরকম ইয়ে হয়ে গেছে, তাহলে তুমি আসো দেখো। না আমি আর বিয়ে শাদী করবো না। ঠিক আছে, বিয়ে শাদী না করো নাই, তুমি এখানে আসো, আসে দেখো। পরে আসে দেখে গেছে, দেখে পরে আমাকে ডাকে নিয়ে গেছে, নিয়ে যায় জিজ্ঞাসা করতেছে অনেক যে আপনার বাসা কোথায়, বাবা কি করে, ভাই কি করে, এগুলো সেগুলো বলতেছে। তো উনি চলে যাওয়ার পরে আমি ভাইয়াকে দুষ্টামি করে বললাম যে আপনি কি আসলে পাত্রী দেখাচ্ছেন নাকি? আমি তো বিয়ে শাদী করবো না, আপনি কি পাত্রী দেখাচ্ছেন নাকি? হ্যাঁ, আমার তো মনে হলে এরকম, প্রশ্নের ধরন দেখে মনে হলে এরকম। কয় কেন, দেখালে কি সমস্যা আছে? আপনি কথা বলে দেখেন লোকটার সাথে। পরে ওনার সাথে আমি ওনার ফোন নাম্বার নিয়ে কথা বলি। কথা বলার পরে মানে অনেক এখানে সম্পর্ক, প্রেম ভালোবাসার চেয়ে আমাদের মাঝে বোঝাপড়াটা বেশি ছিল। তো যাই হোক, এই 1 বছর হয়ে গেল, নভেম্বরের 5 তারিখে 21 সালে আলহামদুলিল্লাহ সুখে সংসার করছে। কিন্তু আমার যেই জন্য আমি ওনার সাথে যে কারণে বসতে আগ্রহ প্রকাশ করেছিলাম, একটা অনলাইন চাকরিতে তিনি প্রতারিত হয়েছে, সেই গল্পটা বলেন। কিন্তু সেই গল্পটা হচ্ছে মানে ডিভোর্সের পরে যখন আমি নিজেকে খুব ইয়া লাগতো, মনে হইতো যে আমি কি করি আমার কিছু একটা করা দরকার। শুধু আমার না, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষেরই কিছু করার দরকার। রাইট। তো আমি এই অনলাইনের এগুলা দেখে আমি ওইখানে গেছি, একটা সেমিনার করছি। সেমিনারে যাই আমি যেটা বুঝতে পারলাম যে অনলাইনে এদের মূলত কাজটা হচ্ছে যে এখানে মেম্বার অ্যাড করা, ওকে, এমএলএম এর মতো। হ্যাঁ, মেম্বার অ্যাড করা, এবং এখান থেকে কিছু পণ্য তুমি কিনো। যে পণ্যটা আমার বাইরের বাজারে হচ্ছে 1 থেকে 1,500 টাকা, সেই পণ্যটা আমাকে 5 থেকে 6,000 টাকা ওইখান থেকে কিনতে হবে। মানে 2-3 গুণ বেশি দাম দিয়ে কিনতে হবে। জি। লাইক কি কিনছিলা তুমি? আমি একটা ফোন কিনছিলাম, বাটন ফোন। জি। কয় টাকা দিয়ে? এটা আমি 6,000 টাকা দিয়েছি। এটা স্মার্টফোনের দামই তো 6,000 টাকা। আর আমি বাটন ফোন কিনছি 6,000 টাকা দিয়ে। হ্যাঁ, 900 টাকায় বাটন ফোন পাওয়া যায়। জি। এই কি প্রতারণার গল্প! আরে তারপর হচ্ছে আমি ওইখান থেকে জিনিসটা কিনলাম। কেনার পরে এখন তো দেখতেছি আমার তো মাত্র জিনিস আসলো 1-1,500 টাকার। আমার যে বাকি টাকাটা পড়ে আছে, এই টাকাটা আমি উঠাবো কেমনে? এটা উঠানোর জন্য মেম্বার অ্যাড করতে হবে। মেম্বার অ্যাড করলে পরে আমি একটা মেম্বারের প্রতি 200 টাকা পাবো। তো এইভাবে আমার বাকি টাকা উঠাইতে কতগুলা মেম্বার আমার অ্যাড করতে হবে, আর কতগুলা মেম্বারের যত টাকাগুলা দিবে, এই খাতে যত টাকা দিবে সবগুলা তো ওই কোম্পানির যারা লোক আছে এরা পাচ্ছে। তাতে আমার কি লাভ বা আমার কি? আমি নিজে প্রতারিত হয়েছি বা নিজে ঠকে গেছি, এখন আরো বাকি সবাইকে ঠকাইতে হবে। মানে তোমার টাকা উঠাইতে হলে অন্য মানুষকে ঠকায় টাকা উঠাইতে হবে। অন্য মানুষের টাকা যদি আমি এমনি নিয়ে নিতাম, তারপরে তো একজন ঠকাইলে হয়তো। আর আমার এই বাকি যে 3-4 হাজার টাকা বা 4.5 টাকা যে আমি উঠাবো, এটা উঠাইতে আর কতগুলা লোককে এই প্রতারণার ফাঁদে ফেলতে হবে। কি বাবা, মহা মুশকিলের গল্প। এখন তো অনলাইনে এসবই জব অফার বা এটা মেম্বার অ্যাড করা ছাড়া কি কাজ? ওরা কাজের ডিটেলস বলে না কেন? একটা টিচারের কাজ হচ্ছে যেমন স্কুলে বাচ্চাদেরকে পড়ায়,
একটা বুয়া সাপোজ বাড়িতে কাজ করলে পরে তার কাজ হচ্ছে রান্না বাড়া করা, কিন্তু এরা বলে যে কোনো এড ফি লাগবে না। যখন এদের সেমিনার হয় এমনভাবে মগজ ধুলাই দেয়, ওদের মধ্যেই এমনভাবে ইয়া করে যে আমি এত টাকা দিয়ে এখানে জয়েন হইলাম, এটা হচ্ছে অফার, এটা সীমিত সময়ের জন্য। ওদের মধ্যেই এগুলো দেখাচ্ছে আর কি, দিয়ে দিয়ে ওইখানে অ্যাড হচ্ছে, আরো মানুষকে উৎসাহ দিচ্ছে। তো এইভাবে অনেকেই অ্যাড হয়, জিনিস নেয়, প্রতারিত হয়। ওকে, এই যে তোমার গল্পটা আমরা শুনলাম, একটা স্বামী যে নেশাগ্রস্ত এবং বাজে ব্যবসার সঙ্গে জড়িত, তারপরে সেখান থেকে আল্লাহর রহমতে তুমি উঠে ভালো খুব সম্মানিত একটা পরিবারে বিয়ে হয়েছে। তো তোমার এই গল্প থেকে যারা এখন ধরো লাখো মানুষ দেখছে, তাদের সেসব মেয়েদের জন্য যদি তুমি কিছু বলতে চাও। আমি সবার জন্য বলতে চাই যে ভুল মানুষ চিনতে শিখুন। একটা ভুল মানুষের পাল্লায় পড়ে জীবনে একটা ভুল করলে এই ভুলটা আমাদের সারা জীবনের জন্য একটা কান্নার কারণ হয়ে থাকে। রাইট, রাইট। ভালো মানুষ চেনার বা সঠিক মানুষ চেনার পথ কি তোমার মনে হয়েছে? আমার মনে হচ্ছে সঠিক মানুষ চেনার পথ আমাদের যে বয়সটা থাকে সেই সময় বাবা মা যে সিদ্ধান্তটা নেবে সেটা মেনে নেওয়া উচিত। এটা তখন বোঝো নাই কেন? তখন বুঝলে তো তখন তো মনে হচ্ছে না আব্বা আম্মা ঠিক বলিতেছে না, হে বিদ্রোহ করলাম আমি, তখন মাথায় আসে নাই কিছু না? তখন হচ্ছে আমার আব্বা তো মানে বিয়ে শাদির কথা তখন ক্লাস 9 পড়ি, প্রশ্নই উঠতো না বিয়ে শাদির। আমার আব্বা বলতো যে আমি পড়াশোনা করাবো, আমার অনেক সাধের এই মেয়ে, কারণ আমার আব্বা আমার বিয়ের 12 বছর পরে আমি হয়েছি। আরে বাপ রে, আদরের পুতুল। যে আমি অনেক পড়াশোনা করাবো, এই জন্য জীবনে যত কিছু যাই কিছু হয়েছে আমার কথা এটা শুধু আমার কানে বাজে। আমার আব্বা আফসোস করে বলছে যে আমার মেয়েটাকে আমি পড়াইতে চাইছিলাম, পারলাম না, এই জন্য আমি পড়ালেখাটাকে ধরে রাখছি। এখন তুমি পড়ালেখা করতেছো, মাশাআল্লাহ। তাহলে এখন মানে চেষ্টা কি এই বয়সে এসে হলো আব্বা আমার স্বপ্ন পূরণ করা? আব্বা আমার স্বপ্ন পূরণ এবং আমার বাচ্চারা, আমার সন্তানেরা পরিচয় দিতে পারবে, যে লোক সমাজে গেলে বলতে পারবে যে তোমার বাবা মা কি করে, আমার মা গ্রাজুয়েট, আমার বাবা এরকম বা এটা করে। দেখেন এই ভদ্র মহিলা কত স্ট্রাগল করছে জীবনে, খেয়ে না খেয়ে, মার খেয়ে, অসুস্থ হয়ে, বাজে মানুষের সাথে পড়ে, সবভাবে সবকিছু করার পরে আজকে কিন্তু সে ঠিকঠাক মতো পড়ালেখা করছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, মা বাবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করছে, নিজের আইডেন্টিটি করার চেষ্টা করছে। দিস ইজ হিউজ। একটা জানার মতো, জ্ঞানের মতো, একটা সম্মান করার মতো মানুষ।